গল্পের শুরুতে আমরা দেখতে পাই মনু নামের এক মহিলা গত 3 বছর ধরে বিছানায় শুয়ে আছে। এক সময় সে খুব জনপ্রিয় একজন গায়িকা ছিল, কিন্তু হঠাৎ এক অদ্ভুত অসুখে আক্রান্ত হওয়ার পর আর বিছানা ছেড়ে উঠতে পারেনি। পরিবারের লোকেরা চিকিৎসার জন্য সব কিছু করলেও কোনো লাভ হয়নি। ধীরে ধীরে সংসারে সব টাকা শেষ হয়ে যায়। তাই মনুর বিছানার পাশে একটি ছোট বেল রাখা হয়েছিল। যখনই তার কোনো দরকার হতো সে সেই বেল বাজিয়ে সবাইকে ডাকতো। এক সময় সবাই মনুর গান শুনতে ভালোবাসলেও এখন সব বদলে গেছে। মনুর বড় মেয়ে রিমি তার মায়ের পুরনো গানের টাকার জন্য মিউজিক পার্টনারের কাছে যায়, কিন্তু লোকটা বলে 3 বছর ধরে মনুর কোনো নতুন গান আসেনি, তাই এখন আর কেউ তাকে মনে রাখেনি। সে কোনো টাকা দেয় না। হতাশ হয়ে রিমি বাড়ি ফিরে বাবাকে এসে সব বলে। ওষুধ কেনারও টাকা ছিল না আর। ঠিক তখনই মনুর ঘর থেকে জোরে জোরে বেলের শব্দ শোনা যায়। প্রথমে সবাই এটাকে স্বাভাবিক ভাবলেও কিছুক্ষণ পরে রিমি মাকে খাওয়াতে ঘরে ঢুকে যায়, দেখে মনু ঘরে এক কোণের দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। সে যেন কাউকে দেখছে কিন্তু কিছুই বলতে পারছে না। কয়েক মুহূর্তের মধ্যেই সে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। রিমি ভাবে অসুস্থতার কারণে এমন হয়েছে। ওষুধ খাইয়ে সে ঘর থেকে বেরিয়ে আসে। রাতে রিমির ভাই টনি বাড়ি ফেরে। সে নিজের মোটরসাইকেল বিক্রি করে মায়ের ওষুধ কিনেছে। পরে সে মায়ের ঘরে গিয়ে মাথায় হাত বোলাতেই দেখে অনেক চুল ঝরে পড়ছে। ঠিক তখনই ঝড়ে যাওয়া হাওয়া জানালা খুলে যায়। টনি জানালা বন্ধ করে পিছনে ফিরে তাকাতেই দেখে মনু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে এসে দৌড়ে বেরিয়ে এসে সব কথা রিমিকে বলে। রিমি জানায় বিকেলে তাদের মা অদ্ভুত আচরণ করছিল। রিমি বাবাকে বলে এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু টাকার অভাবে সেটা সম্ভব হয় না। গভীর রাতে আবার বেলের শব্দ, রিমির ঘুম ভেঙে যায়। সে মায়ের ঘরে ঢুকে দেখে সাদা কাপড় পরা এক মহিলা জানলার পাশে দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো 3 বছর ধরে বিছানায় শুয়ে থাকা মনু নিজের পায়ে দাঁড়িয়ে আছে। রিমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। ঠিক যখন সে মনুর গায়ে হাত দিতে যাবে তখনই পিছন থেকে আবার বেলের শব্দ আসে। ঘুরে দেখে মনু বিছানায় শুয়ে বেল বাজাচ্ছে। আবার সামনে তাকাতে সাদা কাপড় পরা মহিলাটি অদৃশ্য হয়ে যায়। হঠাৎ রিমির ঘুম ভেঙে যায়। সে ভাবে সবটাই স্বপ্ন ছিল, কিন্তু তখনও বেলের শব্দ শোনা যাচ্ছিল। সে দৌড়ে মায়ের ঘরে গিয়ে মায়ের গায়ে হাত দিতেই মনু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মনুর মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়ে। গ্রামের সবাই এসে তাকে পাশের কবরস্থানে দাফন করে। সবাই ভেবেছিল এবার হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তারা জানতো না আসল ভয়ঙ্কর ঘটনা এখনই শুরু হতে চলেছে। সে রাতেই রিমি ছোট ভাই কবরস্থানের দিকে দেখে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে জানলার কাছে গিয়ে তাকাতেই দেখে মনুর কবরের মাটি ফেটে ধীরে ধীরে একটি সাদা কাপড় পরা অবয়ব উঠে দাঁড়াচ্ছে। দৃশ্যটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে তার শরীর অবশ হয়ে যায়। অন্যদিকে টনি মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমাতেই পারছিল না। সে মায়ের পুরনো গান শুনছিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে পরিচিত বেলের শব্দ আবার শোনা যায়। টনি ধীরে ধীরে মায়ের ঘরে গিয়ে লাইট জ্বালাতেই দেখে ঘরে কেউ নেই। বিছানার পাশে রাখা বেলটি বাতাস ছাড়াই নিজে থেকে আপনি লড়ছে। ভয়ে দৌড়ে নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন টনি রেডিও শুনছিল। হঠাৎ রেডিওর ভেতর থেকে সেই একই বেলের শব্দ ভেসে আসে। ঠিক তখনই সে অনুভব করে তার মা তার পাশেই দাঁড়িয়ে তাকে ডাকছে। ভয়ে সে বিছানা ছেড়ে নিচে পড়ে যায়। তাই লাইট জ্বালিয়ে চারিদিকে তাকালেও কাউকে দেখতে পায় না। এদিকে রিমি কুয়ো থেকে পানি তুলছিল। হঠাৎ পাশের আয়নায় সে কারো ছায়া দেখতে পায়, কিন্তু পিছনে তাকাতেই সে কেউ ছিল না। আবার আয়নায় তাকালে ছায়াটা অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর রিমি দুই ভাই টয়লেটে যাওয়ার সময় তাদের মায়ের ছবিটা সাদা কাপড় দিয়ে ঢাকতে চায়, কিন্তু কাপড়টা ছবির উপরে না পড়ে যেন অদৃশ্য কারোর গায়ে পড়ে যায়। এই দৃশ্য দেখে দুজনের ভয়ে চিৎকার করে ওঠে। রিমি দৌড়ে এসে কিছুই দেখতে পায় না। তখন পুরো পরিবার বুঝতে পারে মনুর আত্মা হয়তো এখনও এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছে। পরের দিন টনি সিদ্ধান্ত নেয় আর এই বেল বাড়িতে রাখা যাবে না। সে মনুর সেই বেলটি কবরস্থানে নিয়ে গিয়ে মাটির নিচে পুঁতে দেয়, কিন্তু তাতেও কোনো পরিবর্তন হয় না। দিনের পর দিন বাড়িতে একই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। একদিন পাশের বাড়ির মেয়ে হিনা টনিকে জানায় যেদিন মনুকে কবর দেওয়া হয়েছিল সেদিন কবরস্থানের একটি ভয়ঙ্কর দেখতে মেয়ে দাঁড়িয়েছিল। এরপর কয়েকবার সে একই মেয়েকে তাদের বাড়ির জানলায় পাশেও দেখেছে। হিনা আরও জানায় তার বাবা একজন তান্ত্রিক, তিনি নাকি এসব অশুভ শক্তির ব্যাপারে অনেক কিছু জানেন। এই কথা শুনে টনি তাদের বাড়ি সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। টনি রিমিকে নিয়ে তান্ত্রিকের বাড়িতে যায়। দরজা খুলতে তান্ত্রিক বুদ্ধিমান তাদের ভেতরে বসতে বলেন। তিনি জানান তিনি একসময় রিমির দাদিকে ভালোবাসতেন, কিন্তু পরিবারের চাপে দাদি অন্য একজনকে বিয়ে করেন। তারপর মাঝে মাঝে তাদের দেখা হতো।
একদিন দাদির সঙ্গে দেখা করতে গিয়ে তিনি বুঝতে পারেন মনু কোনোদিন মা হতে পারবে না। কিন্তু কয়েক বছর পর আবার গিয়ে দেখে মনু 4টি সন্তান হয়েছে। তখন তিনি বুঝে যান এটা স্বাভাবিক নয়। তিনি রিমিদের বলেন মনু সন্তান পাওয়ার জন্য শয়তানের সঙ্গে চুক্তি করেছিল। রিমি এসব বিশ্বাস না করায় বুদ্ধিমান তাকে একটি পুরনো বই দিয়ে দেন যেখানে পুরো ঘটনাটা লেখা ছিল। বাড়ি ফিরে রিমি আর টনি বইটি পড়তে জানতে পারে শয়তানের সঙ্গে চুক্তি করলে সন্তান পাওয়া যায়, কিন্তু তার বিনিময়ে সব থেকে ছোট ছেলেকে 7 বছর পূর্ণ হলেই শয়তানের হাতে তুলে দিতে হয়। আর মাত্র 3 দিন পরেই ছোট ভাইয়ের 7 বছর পূর্ণ হবে। বুদ্ধিমান আরও সতর্ক করে দেন সবাই একসঙ্গে থাকলে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই রাতেই ছোট ভাই টয়লেটে যাওয়ার সময় সামনে তার মৃত মাকে দেখতে পায়। ভয়ে দৌড়াতে গিয়ে তার জামা আটকে যায়। সেইভাবে তার মা তাকে ধরে ফেলেছে। পরে দেখা যায় জামাটা হুঁকে আটকে ছিল, কিন্তু তখনই মনু আত্মা তার দিকে হাত বাড়িয়ে দেয়। কোনোভাবে সে দৌড়ে লুকিয়ে পড়ে। পরদিন সকালে ছোট ভাইকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজার পর বাড়ির বাইরে একটি ছোট বাক্সের ভেতরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পর রিমির বাবা ইমাম সাহেবকে ডাকেন। তিনি পুরো বাড়ি ঘুরে দেখে সবাইকে নিয়মিত নামাজ পড়তে বলেন। রাতে রিমি নামাজ পড়ছিল। হঠাৎ তার মনে হয় কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে তাকে দেখে কেউ নেই। সে একটু শান্তি পায়, কিন্তু ঠিক তখনই সে অনুভব করে যেন কেউ কাপড়ের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছে। রিমি চিৎকার করে ওঠে আর মুহূর্তের মধ্যে সে ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায়। ভয়ে সে ভাইদের নিয়ে ইমাম সাহেবের বাড়ি চলে যায়। পরদিন হিনা একাই বুদ্ধিমানের কাছে যায়। বুদ্ধিমান একটি গুরুত্বপূর্ণ চিঠি লিখে তাকে রিমির হাতে দিতে বলেন, কিন্তু ফেরার পথে হিনার বাইকের সামনে হঠাৎ একজন চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে হিনা একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। লোকজন তার মৃতদেহ বাড়িতে নিয়ে এলে তার পকেট থেকে চিঠিটি পড়ে যায়। রিমি অজান্তেই সে চিঠি তুলে নেয়। সেদিন রাতে রিমি বাড়ির বাইরে হিনাকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে যায়। এরপর হঠাৎ অদৃশ্য শক্তি রিমির হাত ধরে টানতে থাকে। টনি এসে ভেতরে নিয়ে যায়। দূর থেকে ইমাম সাহেব সব দেখছিলেন। রিমির বাবা সিদ্ধান্ত নেয় সকালে সবাই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু সেই রাতে ছোট ভাইকে টয়লেটে নিয়ে যাওয়ার সময় দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। অনেক কষ্ট দরজা ভেঙে সবাই দেখে ছোট ভাইকে কুয়োয় ভেতরে ফেলে দেওয়া হয়েছে। বাবা কুয়োতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে আনেন। বাইরে তখন প্রবল ঝড় শুরু হয়েছে। রিমি গেট বন্ধ করতে গিয়ে দেখে কালো কাপড় পরা অনেক মানুষ সারি বেঁধে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে এরা সেই শয়তানের দল যারা ছোট ভাইকে নিতে এসেছে। সবাই তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করে দেয়। ঠিক তখনই দাদির হুইল চেয়ার নিজে থেকে চলতে শুরু করে এবং বাবার দিক ধেয়ে আসে। সবাই কোনোভাবে বেঁচে যায়। এরপর ঘরের একটি দরজা নিজেই থেকেই লক হয়ে যায় এবং ছোট ভাই বাইরে আটকে পড়ে। টনি দৌড়ে গিয়ে তাকে আবার ভেতরে নিয়ে আসে। এরপর কালো কাপড় পরা লোকগুলো চলে যাবার আগে বাড়ির সামনে লাল রঙের বীজ ছড়িয়ে রেখে যায়। পরদিন রিমি মায়ের কবরের একই লাল বীজ দেখতে পায়। সারাদিন কোনো গাড়ি না পাওয়া তাদের আর এক রাত ওই বাড়িতে থাকতে হয়। রাতে বিদ্যুৎ চলে গেলে রিমির মনে পড়ে বুদ্ধিমানের চিঠির কথা। চিঠিতে লেখা ছিল শয়তানের দলের সদস্যরা যেখানে থাকে সেখানে এই লাল বীজ রেখে যায়। এটা পড়ে রিমি বুঝতে পারে এতদিন যা কিছু ঘটছিল সবই আসলে ছোট ভাইকে ঘিরে। ঠিক তখনই আবার বেলের শব্দ শোনা যায়। বাইরে গিয়ে তারা দেখে মনুর আত্মা দাঁড়িয়ে আছে। অন্যদিকে ছোট ভাই জানলার পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো যে ছেলে 7 বছর ধরে কথা বলতে পারতো না সে এবার একদম স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে এবং ভয়ঙ্করভাবে হেসে ওঠে। এদিকে ইমাম সাহেব মনুর আত্মাকে অনুসরণ করে গিয়ে তার আক্রমণে মৃত্যু হন। সবাই নিচে নেমে এলো। ছোট ভাই কালো কাপড় পরা লোকগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। তখন সবাই বুঝতে পারে যাকে তারা 7 বছর ধরে নিজের সন্তান ভেবে বড় করেছে সে আসলে তাদের সন্তান ছিল না। সে জন্ম থেকে শয়তানের দলের একজন সদস্য ছিল। ঠিক সেই সময় বুদ্ধিমান গাড়ি নিয়ে এসে সবাইকে উদ্ধার করেন। তারা সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে চলে যায়। কয়েক বছর পর তারা নতুন গ্রামে শান্তিতে থাকতে শুরু করে। পাশের বাড়ি একটি মেয়ে প্রায় তাদের জন্য খাবার নিয়ে আসতো, কিন্তু শেষ দৃশ্য দেখা যায় সেই মেয়েটিও শয়তানের দলের একজন সদস্য। এর মানে তাদের দুঃস্বপ্ন এখনও শেষ হয়নি।